আসসালামু আলাইকুম স্যার, শুনতে পাচ্ছেন আমাকে? রেজাউল আসছেন সম্ভবত। আপনি আমাকে শুনতে পাচ্ছেন স্যার? একটু কমেন্ট করে জানালে আমার জন্য বেটার হয় যে আমি বুঝতাম যে আপনি আমাকে শুনতে পাচ্ছেন কিনা। আমাদের বাকি যারা ছিল আজকে তারা কোথায়? আমরা একটু ওয়েট করি। আমাদের যেহেতু ক্লাসে আর কেউ নাই, সো আমরা একটু ওয়েট করি যে আমাদের বাকি আ আরো কয়েকজন শিক্ষার্থী আসুক। তাহলে হচ্ছে আমরা ক্লাস শুরু করে দিব ইনশাআল্লাহ। স্যামসাং কে আসছেন? আপনার নামটা বলেন। স্যামসাং নামে চিনব কি করে আমি? বলেন স্যার, আপনার নামটা বলেন। একটু শুনি। আব্দুল্লাহ আলী কিয়াস আসছেন। ওকে। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? আমরা আরো ২-১ মিনিট ওয়েট করি। দেখি সবাই আসুক। বলেন কারোর কোনো বিষয়ে কিছু জানার আছে আমার কাছে বা প্রবলেম এরকম কোনো কিছু? তাহমিদ আসছেন। কি অবস্থা সবার বলেন তো? আমিও ভালো আছি। মিনহাজ চলে আসছেন। ওকে। অ্যাঞ্জেলা কে? সামিরা আসছেন। ওকে। ৮ জন আমরা অলরেডি ক্লাসে পেয়ে গেলাম। আমরা কি তাহলে স্যার ক্লাস শুরু করতে পারি? আপনার মনে হয় সদস্য সংখ্যা অলরেডি একটা নির্দিষ্ট লেভেলে চলে আসছে। তাহলে আমরা মনে হয় ক্লাস শুরু করতে পারি নাকি? ওকে, ইয়াসিন। ঠিক আছে। চলেন আমরা ক্লাস শুরু করি। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের চ্যাপ্টার যেটা থাকবে সেটা হচ্ছে ব্যবসা পরিকল্পনা। আমরা হচ্ছে ব্যবসা উদ্যোগের ব্যবসা পরিকল্পনাটা দেখব, যেটা আমাদের শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত। ঠিক আছে? তো আমরা আগে শর্ট সিলেবাসের চ্যাপ্টার গুলাকে শেষ করে নিব, দেন আমরা যেটা করব সেটা হচ্ছে ফুল সিলেবাস, অর্থাৎ যাদের ফুল সিলেবাসের কিছু অংশ আছে তাদের জন্য, অর্থাৎ নবম শ্রেণীর জন্য যাদের ফুল সিলেবাস আছে ওদের অংশটা আমরা কভার দিব। এখন আমার তো মনে হয় না আর পরিচয় দিতে হবে। কেউ নতুন আছেন যে আমার তার কাছে পরিচয় দিতে হবে বা জানতে হবে আমার সম্পর্কে? আপনি যে একটা ব্যবসা শুরু করবেন সেটা, তাহলে ব্যবসার পরিকল্পনাটা হচ্ছে সহজ করে বললে, আপনি একটা ব্যবসা শুরু করবেন, ওই ব্যবসাটায় কত টাকা দিয়ে শুরু করবেন, কোথায় শুরু করবেন, কিভাবে শুরু করবেন এবং আপনার ব্যবসার ধরনটা কি কি হবে, এটা আগে থেকে চিন্তা ভাবনা করাটাই হচ্ছে ব্যবসায় পরিকল্পনা। সাধারণত মনে করেন ধরে নিলাম যে আমি একটা বইয়ের দোকান দিব, তাহলে আমার প্রায় ৫-৭ লাখ টাকার দরকার হবে। বইয়ের দোকানটা আমি কোথায় দিব? গার্মেন্টস এর সামনে? বইয়ের দোকান কি গার্মেন্টস এর সামনে দিব নাকি মদের বারের সামনে দিব বলেন? আমাকে একটা জায়গাও সেট করতে হবে না যে আমি কোথায় সাধারণত আমার ব্যবসাটা দিব? যে টাইপস এর ব্যবসা সেরকম জায়গায় দিতে হয়। নাকি আমি একটা মদের দোকান মসজিদের সামনে দিব? দিব? দিব না। তাহলে নরমালি যেটা হবে, আমার ব্যবসায় লোকেশন কোথায় হবে সেটা সেট করা, কত টাকা দিয়ে ব্যবসাটা শুরু করতে হবে সেটাও জানা, সাথে যেটা করা যে আমার ব্যবসাটা আসলে কোন প্রকৃতির হতে পারে, লাভজনক নাকি অমুনাফাভোগী, এই টাইপস এর জিনিসগুলো আগে থেকে প্ল্যান করাটাকে বলা হয় ব্যবসায় পরিকল্পনা। অর্থাৎ ব্যবসাটা আপনি কিভাবে করতে চাচ্ছেন সেটা হচ্ছে প্ল্যানিং করা। ঠিক আছে? আপনারা পড়াশোনার সময় কি করেন? প্রত্যেকদিন সকালে উঠে কি লিস্ট করেন যে আজকে কি কি পড়বেন? করেন কে কে দেখি? যে প্রত্যেকদিন সকালে উঠে সবার আগে টেবিলে বসে সেট করেন যে আজকে এটা এটা পড়বো, এটা এটা পড়বো। সেট করেন কে কে? একটু দেখি। জাস্ট হাত উঠালেই হবে বা বললেই হবে যে স্যার আমি করি। কারণ এটা খুব জরুরি। প্রত্যেকদিন সকালে উঠে আগে সেট করা উচিত যে আপনার কোন জিনিসটা পড়া দরকার। বলেন সামিরা, মিনহাজ, বলেন কে কে করেন সকালে উঠেই আগে? আচ্ছা, থ্যাংক ইউ। আপনারা বলবেন না কথা? রাগ করেন নাকি আমার উপরে? ক্লাস থেকে বের হয়ে কই যাব আর? বলেন। ওকে, ঠিক আছে। তাহলে সাধারণত যেটা করতে হয়, সকালে উঠে চিন্তা করবেন যে হচ্ছে আপনার কি কাজ করা উচিত। দেখবেন ওই দিনটা খুব ভালো যাবে। যখন আপনি সেট করে নিবেন যে আপনার আজকে কি কি কাজ করা উচিত, কখন করা উচিত, কতটুকু সময়ের ভেতরে করা উচিত। জাস্ট আমি আপনাদেরকে একটা টিপস দিলাম এটা। সকালে উঠে আজকে কি কি করবেন সারাদিনে সেই জিনিসটা সেট দিবেন এবং রাতে ঘুমাইতে যাওয়ার আগে টিক দিবেন যে আমি এই জিনিসটা কভার দিতে পারছি। দেখবেন পরের দিন আপনার ভালো লাগা কাজ করবে।
সো এটা করবেন, কালকে একবার প্র্যাকটিস করে দেখবেন, যদি ভালো না লাগে পরে আর করার দরকার নেই, ঠিক আছে? তাহলে একজন উড়োজাহাজ রাইডার সে যদি নাই জানে যে সে যাবে কোথায়, তাহলে কি হবে? সে ঘুরতে থাকবে। আপনারা কি জানেন আমাদের শেখ হাসিনা যে পালায়ে গেছিল, ওনার কিন্তু গন্তব্য নিয়ে অনেক কনফিউশন ছিল। যেমন ওনার এক্সাম্পলটাকে যদি আমরা বলি, উনি যখন বাংলাদেশ থেকে পালায়ে যায় 5ই আগস্ট, সেদিন তো মনে করেন আমরা সবাই প্রায় রাস্তায়। ওই দিনের ঘটনাটা যদি আপনাদেরকে বলি, আমরা সকাল থেকে ভাবি নাই যে উনি পালায়ে যাবে, বুঝছেন? তো ওদিন আমাদের মোবাইলের যে কভার আছে না, অর্থাৎ আপনাদের সবারই তো মোবাইল ইউজ করেন, মোবাইলের ব্যাক কভার যেটা, ব্যাক কভারের ভেতরে আমরা আমাদের ফোন নাম্বার লিখে দিই, গ্রামের বাসা কোথায় সেটা লিখে দিই, আর যেটা করি সেটা মানে ওখানে ফোন নাম্বার যেটা থাকে সেটা হচ্ছে রিলেটিভের, মনে করেন আমার বাবার বা মায়ের। কারণটা হচ্ছে এর আগে যতটা দিন গেছিল, প্রত্যেকটা দিনে আমরা দেখছি আমাদের ফ্রেন্ডরা মারা গেছে, বা আমার সাথে অচেনা একজন ব্যক্তি যে আমার পাশে দাঁড়াইছিল এই আন্দোলনে, সে মারা গেছে। তো এই জিনিসটা যখন আমরা দেখলাম যে এই ঘটনাটা তো আমার সাথেও ঘটতে পারে, তখন আমরা লাস্ট কয়েকদিন অর্থাৎ প্রায় 1 আগস্ট থেকে যেটা করতাম, ফোনের ব্যাক কভারে আমার বাসার একজনের নাম্বার, দেন আমার নাম, আর আমার ব্লাড গ্রুপ, অর্থাৎ ইমার্জেন্সি যদি ব্লাড লাগে আমার, তখন কি হবে, টেস্ট করতে করতে মারা যাইতে পারে। কারণ এরকম আমি দেখছি মিরপুর 10-এর ক্ষেত্রে যদি বলি, যখন আমরা আন্দোলনের সম্মুখ সারিতে ছিলাম, তখন দেখি পুলিশ গুলি এমন ভাবে ছুটতেছে, আমাদের পাশেই 2-3 জনের মাথায় গুলি লেগে সেখানে পড়ে গেছে। তো ওর লাশ নিয়ে যে আমরা ব্যাক করব, এরকম সুযোগটাও তৈরি হয় নাই। তো এই 5ই আগস্টের কথা যেটা বলছিলাম, সেটা হচ্ছে তদন্ত রিপোর্টে যেটা বের হয়ে আসছে, শেখ হাসিনা যখন পালায়ে যায়, তখন ওনার মূল টার্গেট ছিল ভারতের আগরতলায় নামা, বুঝছেন? ভারতের যে আগরতলা নামক একটা স্থান আছে, ওই স্থানে নামা, কিন্তু কোনো এক কারণে তাকে ওখানে নামতে দেওয়া হয় নাই। সেটা নিরাপত্তাজনিত কারণে হতে পারে যে ভারত সরকার তাকে ওখানে নামতে দেয় নাই। তার মানে যে জাহাজ চালক ছিল, সে জানতো আগরতলায় নামবে, কিন্তু ওখানে তাকে নামতে দেওয়া হয় নাই। পরবর্তীতে কি করা হয়, তাকে অন্য একটা জায়গা অর্থাৎ দিল্লির একটা সুরক্ষিত জায়গায় তাকে নিয়ে যাওয়া হয়। অর্থাৎ দেখেন, এখানে কিন্তু উড়োজাহাজ চালক জানতোই না আগে তাকে কোথায় যাইতে হবে। ঠিক তেমনই আমাদের মনে করেন একটা সিস্টেম হলো এমন যে আমাদের দেশ থেকে একটা উড়োজাহাজ যাবে, কিন্তু কোথায় যাবে কেউ জানে না। এখন এই উড়োজাহাজের টিকিট কিনবেন কে কে? উড়োজাহাজ যাবে কিন্তু কোথায় যাবে আমরা কেউ জানি না, বলেন এই টিকিট কিনবেন কে কে? ফ্রিতেও দেওয়া হবে, যাবেন নাকি? যাওয়ার লোক পাবো? দেখি তো কে কে আছেন। আপনারা শুধু গল্প শুনবেন, রিপ্লাই দিবেন না, তা তো হবে না, বলেন। এখন বলছিলাম যে আমরা ব্যবসা পরিকল্পনার গুরুত্বটা কি, আপনি যে পরিকল্পনা করবেন এটার আসলে গুরুত্বটা কি, কেন আপনি আগে থেকে পরিকল্পনা করবেন? আপনি তেমন হইতে পারে সকালবেলা গিয়ে একটা জুতার দোকান খুলে বসে থাকলেন, একটা ব্যবসা দিয়ে দিলেন, হইতে পারে না? তাহলে পরিকল্পনার কি দরকার? পরিকল্পনার খুব আহ ও, আপনি মনে করছেন আমারে নিয়ে গেছে? স্যার আমারে কে নিয়ে যাবে? আমার মতো এরকম মানে কি বলবো, রোগা পাতলা একটা মানুষরে কে নিয়ে যাবে বলেন? আর আমারে নিয়ে যাওয়ার এত অভাব পড়ছে, কত হ্যান্ডসাম ছেলেরা ঘুরে বেড়াচ্ছে, তাই না মিথিলা বলেন? তারপরে সামিরা বলেন, ঠিক না? আমারে নিয়ে যাওয়ার মতো লোকের কি দরকার? এটা হচ্ছে যে ভাঙড়ি বলে না, কিছু কিছু ভাঙড়ি জিনিস আমারে নিয়ে গেলে ভাঙড়ি অবস্থা হবে। সো আমারে কেউ নিয়ে যাবে না, বুঝছেন? কারণ বিষয়টা হচ্ছে ব্যবসা পরিকল্পনার গুরুত্বটা কি? ব্যবসা পরিকল্পনার গুরুত্বটা হচ্ছে আপনি যদি আগে থেকে প্ল্যান করে থাকেন, আপনি কি কি ব্যবসা করবেন, কোথা থেকে টাকা নিবেন এবং কি ধরনের ব্যবসা করবেন, তাহলে সাধারণত যেটা হবে আপনার ব্যবসাটা হবে গোছানো। তাহলে আমাদের প্রথম যেটা বলতে চাচ্ছি আমরা, যে ব্যবসা পরিচালনার দিক নির্দেশনা, অর্থাৎ কখন কোথায় কিভাবে আপনি ব্যবসা শুরু করবেন, সেটার একটা ভালো রোড ম্যাপ আপনি পাবেন যখন আপনি একটা পরিকল্পনা তৈরি করতে পারবেন। তারপর হচ্ছে মূলধন সংগ্রহ বিনিয়োগ। আপনি যদি ভাবেন যে আপনি জানুয়ারিতে ব্যবসা শুরু করবেন, তার মানে আপনি আগে থেকে মূলধন সংগ্রহ করতে পারবেন, এবং কবে সেটা বিনিয়োগ করবেন আপনার যদি প্ল্যান থেকে থাকে অর্থাৎ পরিকল্পনা থেকে থাকে, তাহলে আপনি সেই নির্দিষ্ট সময়ের মধ্যে ওই টাকাটা বিনিয়োগ করতে পারবেন। তারপরে হচ্ছে সরকারি সুযোগ সুবিধার সদ্ব্যবহার। সাধারণত যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো খুব ভালো চলে, সেই ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সাধারণত সরকার একটা আপনার হচ্ছে মোটিভেশনের জন্য বা ওদেরকে ভালোভাবে ডিল করার জন্য কিছু টাকা দিয়ে থাকে উপহার হিসাবে। মনে করেন আপনি ভালো পড়াশোনা করলে যেরকম আপনাকে কিছু গিফট দেয়, ঠিক তেমনই ভালো ব্যবসা করলে আপনাকে কিছু সুবিধা দিবে। মন যেহেতু চাইছে, আপনার মন চাইলে কি আমি আর ঠেকাইতে পারি বলেন? একটু থাকবেন। আচ্ছা,
তারপরে হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের সহায়তা। আগে থেকে যদি সিদ্ধান্ত নেওয়া থাকে বা পরিকল্পনা থাকে তাহলে সিদ্ধান্ত গ্রহণ সহজ হয়। যেমন তারপরে হচ্ছে বলা হয়েছে অন্যান্য পক্ষকে ধারণা দেওয়া। আপনার যদি একটা প্ল্যান থাকে তাহলে আপনি সেই জিনিসটার ধারণা অন্যান্য পক্ষকে দিতে পারবেন। এখন চলেন ব্যবসায় পরিকল্পনার গুরুত্বটাকে আপনার বিয়ের পরিকল্পনার গুরুত্বের সাথে মিলাই, তাহলে খুব সহজে মনে থাকবে। প্রথমত হচ্ছে আপনার যদি আগে থেকে প্ল্যান থাকে যে ওই ছেলেকে আমি বিয়ে করব, তাহলে কিন্তু আপনি ডেট, কবে বিয়ে করবেন, কিভাবে বিয়ে করবেন আগে থেকে প্ল্যান করতে পারবেন। ছেলেকে আগে বুঝাইলেন যে দেখো তুমি কিন্তু আমাকে বিয়ে করতে আসলে আমাকে লাল বেনারসি দেওয়া লাগবে, গাড়িতে নিয়ে যাওয়া লাগবে, অমুক ফুল দিয়ে সাজাতে হবে। আপনি ওকে খুব সুন্দর মতো পটায়ে সেই জিনিস ক্লিয়ার করতে পারেন। তার মানে হচ্ছে আপনার আগে থেকে সেট করা, পরিকল্পনা করা। পরের জিনিসটা হচ্ছে মূলধন সংগ্রহ করা। এখন মনে করেন আপনি বিয়ে করবেন ডিসেম্বরে, ছেলেদের কথাই বললাম, বিয়ে করবে ডিসেম্বরে, তো বউরে কিছু দেওয়া লাগবে না, গিফট তো দেওয়া লাগবে নাকি, নাকি শুধু চেহারা দেখাইতে যাবে? সংসার জীবন আর প্রেম জীবন কিন্তু দুই জিনিস, বুঝছেন? একটা হচ্ছে দায়িত্বের জীবন আর একটা হচ্ছে নষ্টামির জীবন। একবার ক্লিয়ার এন্ড লাউড। জিনিসটা হচ্ছে আপনার এই যে মূলধন সংগ্রহ করবেন, বিয়ে করতে গেলে টাকা লাগবে, বউরে কিছু দেওয়া লাগবে, বউরে একটা শাড়ি দেওয়া লাগবে, একটা থ্রি পিস দেওয়া লাগবে মনে করেন। তো এই যে জিনিসটা আপনার যদি আগে থেকে প্ল্যান থাকে আপনি বিয়ে করবেন জানুয়ারিতে, তাহলে আপনি সেইভাবে টাকা সেভিংস করা শুরু করবেন এবং বিয়ের আগে এসে ওয়াইফকে নিয়ে মার্কেটে যাবেন, শেষ। তাহলে এটা গেল আমাদের 2 নাম্বার। 3 নাম্বার কি বলছে? স্যার প্রত্যেক অধ্যায়ে নোট পাওয়া যাবে, কোনো চিন্তা নাই, নোট নিয়ে কোনো চিন্তা করেন না, নোট না দিতে পারলে টাকা দিব, বুঝছেন? তারপরে হচ্ছে সরকারি সুযোগ সুবিধার সদ্ব্যবহার। আপনার আগে থেকে যখন প্ল্যান থাকবে তখন বাপরে বলতে পারবেন দাও কিছু টাকা, আমি গাড়ি কিনবো, এই করবো, সেই করবো, ব্যবসা করবো, বউরে খাওয়াবো। সিদ্ধান্ত গ্রহণের সহায়তা। আপনার আগে থেকে প্ল্যান আছে, তাহলে আপনি আগে থেকে সিদ্ধান্ত নিতে পারবেন কোথায় বিয়ে করবেন, কমিউনিটি সেন্টারে না বাসায়, সেটা আপনার সিদ্ধান্ত নিতে সহায়ক হবে। অন্যান্য পক্ষকে ধারণা দেওয়া। অন্যান্য পক্ষ বলতে মনে করেন আপনার ফ্রেন্ডদেরকে দাওয়াত দিতে পারবেন যে আমার অমুক তারিখে বিয়ে হবে, তোরা আগে থেকে প্রস্তুত থাকিস, যদি কোনো মতে গন্ডগোল বেঁধে যায় তাহলে আমি কিন্তু মেয়ে দিয়ে পালাবো, তোরা হচ্ছে সাক্ষী দিস। তো এই যে অন্যান্য সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে এই জিনিসগুলা। আমি মজা করে বললাম, এগুলা আবার সিরিয়াসলি নিয়েন না, পরে বললেন না যে স্যার আপনি পালাই যাইতে বলছিলেন। দেখেন এই বয়সে, আপনাদের বয়স কিন্তু আমরা পার করে আসছি। তো এই বয়সে আমি ওই সময় যেটা দেখছি, আমাদের টপিক আজকে অনেক ছোট, এই জন্য একটু বেশি অন্যদিকে যাচ্ছে। বিষয়টা হচ্ছে এই বয়সে আমি আমার অনেক ফ্রেন্ডকে দেখছি অষ্টমের গায়ে লিখতো S+S, বুঝছেন, T+S, K+S, এই হ্যান ত্যান, মানে অনেক কিছু লিখতো। তারপরে কাগজে লিখে ছুঁড়ে মারতো। তো এই জিনিসগুলো ছিল। আর মেসেঞ্জারে তো মনে করেন অমুকরে নক দিত, তমুকরে নক দিত। এখন বিষয়টা হচ্ছে ওই সময়টাতে যারা এই কাজগুলো করছিল, সব থেকে বাজে জিনিস হচ্ছে সেই ছেলে মেয়েগুলো আর পড়াশোনা কন্টিনিউ করতে পারে না। কারণ পড়াশোনার জিনিসটা হচ্ছে একটা সহজ সরল জিনিস। আপনার জীবনটাকে একটা সরল রেখায় রাখবেন, বুঝছেন? সরল রেখায় রাখলে কি হবে, রাতে ঘুমটা ভালো হবে, পড়াশোনার ক্ষেত্রে আপনার মাথার ভেতরে কোনো বাজে জিনিস আসবে না। আর জীবনটাকে যদি আপনি আঁকায় বাঁকায় ফেলেন, তার মানে হচ্ছে ওই যে আমাদের নিশাত একটু আগে ড্রয়িং করছিল, এরকম যদি জীবনটাকে আপনি উঁচু নিচু করে ফেলেন, রাতে ঘুম আসবে না। ওই যে রাতে না ঘুমায় আরেকজনের ইনবক্স চেক করবেন, নাহলে দেখবেন যে সে জেগে আছে নাকি আপনার মিথ্যা বলে আরেকজনের সাথে কথা বলতেছে। সকালে উঠে তার সাথে ঝগড়া করবেন, পড়া হবে না। তার মানে আপনি জীবনটাকে এই বক্ররেখার মতো করে নিয়ে গেছেন। তো আপনার জীবনটাকে যদি আপনি বক্ররেখার মতো করে নিয়ে যান, সেই ক্ষেত্রে যেটা হবে, ওই যে বক্ররেখায় কি হয়, ওঠে নামে, ওঠে নামে। ওই ক্ষেত্রে যেটা হবে, আপনার একদিন দেখবেন ওর সাথে ভালো কথা হয়েছে, সেদিন খুব ভালো পড়া হয়েছে, তার মানে উঠছে পড়া। আবার দেখবেন তারপর দিন ঝগড়া হয়েছে, তার মানে সে সন্দেহ করছে, পড়া নেমে গেছে। রিয়েলিটি মিলিয়ে দেখেন বাস্তবতা জিনিসটা এই জায়গায়। এখন এই জিনিসটা যে উঠলো নামলো উঠলো নামলো, এটার কনসিস্টেন্সি থাকে না। দিন শেষে গিয়ে এই স্টুডেন্টরা সাফারার হয়। আলটিমেটলি আপনি যদি লুজার হন, আপনি যদি জীবনে হেরে যান, আপনার পাশে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সো কল কাউকে আপনি পাবেন না, এটা সত্য কথা। আপনার পজিশন, আপনার স্ট্যাটাস, আপনার টাইম, এগুলোর জন্যই অন্য কেউ আপনাকে সময় দেয়, প্রিয়জন বলে। 2-4 দিন একটু কথা বলা বন্ধ করেন, দেখবেন বুঝতে পারবেন রিঅ্যাকশনটা কি। সো জীবনটাকে কি করতে হবে, সহজ অ্যান্সার হচ্ছে সরল রেখায় নিয়ে আসতে হবে। জীবনটাকে আঁকানো বাঁকানো যাবে না। আর আমরা তো এখন আঁকানো বাঁকানোতে নাই, আমরা আছি জিলাপির প্যাচের মতো অবস্থায়।
একসাথে 2 4টা 5টা 6টা চলে। তো এই জায়গায় গেলে আপনার পড়াশোনা তো হবেই না, ঘুম খাওয়া দাওয়া সব যাবে। এবার আসেন প্রকল্প নির্বাচনে। কার কার এই ধরনের সমস্যা আছে একটু দেখি তো, যে পড়াশোনা হচ্ছে না এইসব সকল মানুষের জন্য। আমি একটু দেখি যে এদেরকে আলাদা করে আবার ট্রেনিং দেওয়া যায় কিনা, যে কেমনে এগুলারে খেদাবেন বাংলা ভাষায়। আছে নাকি ইয়াসিন? আচ্ছা চলেন এবার ব্যবসায় সাফল্য আর প্রকল্প নির্বাচন। জীবনে আর ব্যবসায়ে প্রায় একই রকম। আপনি যদি সঠিক মানুষটাকে নির্বাচন করতে পারেন তাহলে কি হবে জানেন? আপনার জীবন সুখে ভরে যাবে। ঠিক তেমনি আমাদের ব্যবসার প্রকল্পের ক্ষেত্রে যদি আপনি সঠিক ব্যবসার প্রকল্পটাকে বেছে নিতে পারেন তাহলে যেটা হবে আপনার ব্যবসায় আপনি লাভবান হবেন। তবে আপনার যদি চয়েসটা ভুল হয়, আপনার মানুষ সিলেকশনটা যদি ভুল হয়, তাহলে আপনাকে সারা জীবন পস্তাতে হবে। কি করতে হবে? আপনাকে সারা জীবন পস্তানো লাগবে। চলেন এখন ব্যবসার ক্ষেত্রে দেখি ব্যবসার সাফল্য আর প্রকল্প নির্বাচন। অর্থাৎ ব্যবসার সাফল্য পুরোটা নির্ভর করবে কিসের উপরে? প্রকল্পের উপরে। অর্থাৎ আপনি কোন ধরনের প্রকল্প নির্বাচন করতেছেন বা সিলেক্ট করতেছেন সেটার উপরে। প্রকল্পগুলো সাধারণত কি হয়? নির্দিষ্ট সময়ের মধ্যে হয়। যেমন আমাদের মেট্রো রেল কি হয়েছিল স্যার? নির্দিষ্ট সময়ের মধ্যে, 5 বছরের মধ্যে, 6 বছরের মধ্যে, 7 বছরের মধ্যে। আহ মোবাইল টিপবেন না, মোবাইল টিপতে হবে না, মোবাইল নিয়ে একটা সলিউশন দিব পরে। ওকে, প্রকল্পগুলোর ভেতরে নিশাত কি হয়েছে বলেন? আমি বুঝি নাই কিছু। এখানে যেটা বলা হলো প্রকল্প হলো নির্দিষ্ট সময়ের মধ্যে, অর্থাৎ একটা প্রকল্প হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে হবে। যেমন মেট্রো রেলের কথা কি বলা হয়েছিল স্যার? 2025 সালের মধ্যে শেষ হবে। এই যে একটা নির্দিষ্ট সময় ধরে দেওয়া, এটা হচ্ছে একটা প্রকল্পের লক্ষণ। আরেকটা জিনিস হচ্ছে নির্দিষ্ট লক্ষ্য বাস্তবায়নের জন্য ছোট ছোট করে কিছু কিছু ধাপ আগাতে হয়। একটা নির্দিষ্ট লক্ষ্যে যাওয়ার জন্য ছোট ছোট কিছু ধাপ আগাতে হয়, সেটাকে আমরা বলি প্রকল্প। ওকে, প্রকল্প হতে পারে কি সম্পূর্ণ একটা নতুন, এমন হতে পারে আপনি একটা নতুন ব্যবসা করবেন, এটা একটা প্রকল্প। আবার এমন হতে পারে আপনার যে ব্যবসাটা আছে সেই ব্যবসাটাকে বড় করবেন, অর্থাৎ সম্প্রসারণ করবেন, তাহলে এটাও আরেকটা প্রকল্প। টোটাল প্রকল্প হতে পারে 2 প্রকার। ঠিক তেমনি মানুষ যদি আপনি সিলেকশনে ভুল করেন জীবনে, আপনাকে সারা জীবন কি হবে? পস্তাতে হবে। কি হবে জানেন? যে ওই আপনি ছেলেদের ক্ষেত্রেও বলি, মেয়েদের ক্ষেত্রেও বলি, আপনাদের এই এজটা আমরা পার করে আসছি। এই এজে কাউকে পছন্দ হওয়া, মোবাইল চাপা খুবই স্বাভাবিক। তবে আমি বলবো এই জিনিসটাতে বেশি আগ্রহী হবেন না। পছন্দের মানুষ পছন্দের জায়গায় থাকাই বেটার। সেই জিনিসটা যখন কাছে এসে যায় তখন সেই জিনিসটা আর পছন্দের থাকে না। ওই জিনিসটা তখন দিন দিন বোরিং লাগা শুরু হয়, কারণ আপনারা এখনো ম্যারেজ লাইফে যাওয়ার মতো হিউজ একটা গ্যাপ আছে। সো ছেলেদের ক্ষেত্রে তো হিউজ গ্যাপ। এইটুকু বোঝার চেষ্টা করেন যে আপনি এখন যে মেয়েটার সাথে আছেন বা কন্টিনিউ করতেছেন সেই জিনিসটা হচ্ছে এখনো যাইতে গেলে আপনার 6 থেকে 7 বছর লাগবে। ওই পর্যন্ত ওই মেয়েটা জীবনেও আপনার জন্য স্টে করবে না, এটা সম্ভব না। প্র্যাকটিক্যাল লাইফ আপনাকে মেনে নিতে হবে। তবে আবার এসব নিয়ে ঝগড়াঝাটি করেন না, যেটা সহজ পন্থায় হওয়া যায় সেটাই করবেন। পড়াশোনায় মনোযোগ দেন। এখন আসেন পরের অংশে। আচ্ছা দাগান, ঠিক আছে। ব্যবসা প্রকল্প প্রণয়নের ধাপ কি? প্রথমত হচ্ছে আপনাকে যেটা করতে হবে, প্রকল্প ধারণা চিহ্নিত করতে হবে। আপনি যে প্রকল্প প্রণয়নের ধাপের ভেতরে, অর্থাৎ প্রকল্প একটা একটা ধাপ যাবে, অর্থাৎ আপনি একটা সঠিক অবস্থা নির্বাচন করবেন কি করে? একবারে তো পারবেন না। সাধারণত যেটা হয়, প্রকল্পের ধারণা চিহ্নিত করতে হবে যে আপনার কোন ধরনের ব্যবসা করতে আগ্রহ আছে, সেই জিনিসটাকে আপনার আগে দেখতে হবে। নিজের ভেতরে ইচ্ছাটাকে দেখতে হবে। আপনার মনে করেন সাধারণত এমন হতে পারে যে আপনার ছোটখাটো মুদির দোকান দিতে ইচ্ছা, যে খুব বেশি পরিশ্রম করবেন না। আবার আপনার এমন ইচ্ছা যে আপনি এলাকায় এলাকায় ঘুরে ঘুরে কোনো প্রোডাক্ট সেল করবেন, তার মানে একটু বেশি পরিশ্রম করবেন। এই যে জিনিসটা দাগান, নিশাত আপনি ইচ্ছা মতো দাগাইতে থাকেন, হ্যাঁ, আমার মুখেও দাগাই দেন, সমস্যা নেই। এই কি দাগাচ্ছেন? বাহ, সুন্দর হয়েছে দাগানো। আচ্ছা, প্রকল্পের ধারণার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে আপনার শখ ইচ্ছাটাকে আপনার আগে কি করতে হবে? মূল্যায়ন করতে হবে। অর্থাৎ আপনি কোন ধরনের ব্যবসা করতে চাচ্ছেন নিজেকে আগে কোশ্চেন করতে হবে, সেই অনুযায়ী আপনি একটা ব্যবসার পরিকল্পনা করবেন। এটা হচ্ছে আপনার ব্যবসার ধারণা চিহ্নিতকরণ।
এখন বিয়ের ক্ষেত্রে কি করতে পারেন, আপনার কোন ধরনের ছেলে পছন্দ, কোন মেন্টালিটির ছেলে পছন্দ, সেই লেভেলের একটা মানুষকে আপনি সিলেক্ট করলেন। এটা মনে করেন প্রকল্পের ধারণা চিহ্নিত করেন। প্রকল্প ধারণার উৎস কিভাবে নেবেন, অর্থাৎ আপনার এই ধারণাটা কিভাবে জন্মাবে? ধারণাটা জন্মাবে আপনার নিজের ব্রেন থেকে, অর্থাৎ নিজের চিন্তা চেতনা থেকে। আরেকটা হচ্ছে আপনি বিভিন্ন মিডিয়া, তারপরে হচ্ছে বিভিন্ন পত্রিকা পড়ে সেখান থেকেও ধারণা নিতে পারেন যে বাংলাদেশে এখন কোন ধরনের ব্যবসা সব থেকে উপযোগী। বাংলাদেশে সাধারণত আমার কাছে মনে হয়েছে যে টাউট বাটপারি ব্যবসা সবসময় বেস্ট, এবং এই ব্যবসার প্রফিট অনেক বেশি, আমার কাছে মনে হয়েছে পার্সোনালি। সো এটা গেল প্রকল্পের ধারণা চিহ্নিতকরণ, ধারণা মূল্যায়ন করা আর প্রকল্প নির্বাচন করা। এখন আপনি তো এখানে সিলেক্ট করছেন যে আপনার কোন ধরনের মানুষ পছন্দ। 2 নম্বর ধাপে এসে আপনাকে যেটা করতে হবে, সেই ধরনের মানুষকে আপনার মূল্যায়ন করতে হবে। কি করতে হবে? ওই ধরনের মানুষকে আপনার মূল্যায়ন করতে হবে যে আসলে ওই ব্যক্তির ভেতরে এই জিনিসটা আছে নাকি নাই, বা আসলে হওয়া সম্ভব কিনা। তাহলে আপনি একটা প্রকল্প নির্বাচন করছেন, মনে করেন যে ছোলা বিক্রি করবেন বা মুড়ি বিক্রি করবেন, এটা ছিল আপনার প্রকল্পের ধারণা চিহ্নিতকরণ। এই স্থানে এসে আপনাকে মূল্যায়ন করতে হবে যে আপনি এই যে ছোলা বিক্রি করবেন, মুড়ি বিক্রি করবেন আর ফুচকা বিক্রি করবেন, 3টা জিনিস আপনি সিলেক্ট করছেন। এই মূল্যায়ন স্টেজে এসে আপনাকে যেটা করতে হবে, মূল্যায়ন করতে হবে 3টাকে, যে কোনটায় আপনার লাভ বেশি, কোনটায় পরিশ্রম কম, কোনটায় টাকা কম লাগবে। সেই অনুযায়ী আপনি মূল্যায়ন করবেন। এখন মূল্যায়নের 2টা ধাপ আছে, স্পেশালি 2টা বড় ধাপ আছে। সেই বড় 2টা ধাপ হচ্ছে ম্যাক্রো স্ক্রিনিং আর একটা হচ্ছে মাইক্রো স্ক্রিনিং। মাইক্রো স্ক্রিনিংটা হচ্ছে ছোট আর ম্যাক্রো স্ক্রিনিংটা হচ্ছে বড়। অর্থাৎ বড় যে জিনিসটা সেটাকে আমরা বলতেছি ম্যাক্রো, আর ছোট যে জিনিসটা সেটাকে আমরা বলতেছি মাইক্রো। মাইক্রো কি? একটা ছোট প্রাইভেট কার না? আর ম্যাক্রো কি? একটা বড় জিনিস না? এই তো। তাহলে মাইক্রোটা মনে রাখবেন, শুধু মাইক্রো ছোট জিনিস, ক্ষুদ্র, আর ম্যাক্রোটা হচ্ছে বৃহৎ। ওকে, এবার আসেন ম্যাক্রো স্ক্রিনিং এর ক্ষেত্রে তাহলে কি কি বিবেচনা করবেন। তাহলে ম্যাক্রো কি? বড়। আর কি কি দাগাইছেন ম্যাডাম? দেখি আরো একটু দেখি, আপনি আর কি কি দাগাচ্ছেন আমাকে একটু দেখান। আমার কাছে একটা বিজনেস আইডিয়া আছে স্যার। আচ্ছা, আপনাদের কাছে বিজনেস আইডিয়া কার কি আছে? কমার্সের স্টুডেন্ট হিসেবে একটু বলেন তো। আমার কাছে একটা বিজনেস আইডিয়া হচ্ছে, মজা নিয়ে না বুঝছেন, আমি মজা করেই বলি। আমি ভাবতেছি কি, গার্লস কলেজের সামনে বলবো, মেয়েদের নাম্বার গুলো নিবো, গার্জিয়ানে না, মেয়েদের নাম্বার গুলো নিবো, আর এগুলো আবার ছেলেদেরকে প্রোভাইড করবো। মেয়েদের থেকে যখন নিব তখন হচ্ছে ওদেরকে বলবো যে আপনাকে দিন প্রতি 500 টাকা করে ফি পাঠিয়ে দেওয়া হবে। যে ফোন দিবে একবার ধরে হ্যালো বলবেন, বলে ব্ল্যাক লিস্টে দিয়ে দিবেন। এই সিস্টেমের ব্যবসা করা যায় কিনা বলেন তো? বাংলাদেশের ছেলেরা প্রচুর হতাশ, এই জন্য মনে হয় এই টাইপসের বিজনেস বেটার। মিনহাস, এই টাইপসের ব্যবসা কি ভালো হবে না? সামিরা কি বলেন, এই টাইপসের ব্যবসা জমজমাট হবে? ওকে, আচ্ছা। এখন বিষয়টা হচ্ছে, আমার কাছে যদি ট্রুলি মনে হয়, আপনি মারবেন নাকি আমারে? এমন করতে পারবেন আমার সাথে, আমারে মারবেন? আচ্ছা, আমি সাধারণত যেটা ভাবি, আমার কাছে মনে হয় স্পেশালি বিজনেস করা ভালো, তবে বাংলাদেশের ব্যবসায়ীদেরকে আমি ভালো চোখে দেখি না। আপনি আমাকে যেটাই বলেন না কেন, বাংলাদেশে যদি কখনো এমন হয় যে প্রচুর পরিমাণে মৃত্যুর হার বেড়ে গেছে, করোনাকালীন সময় যেমন মৃত্যু আসছিল না, এমন যদি অবস্থা আমাদের দেশে হয়, দেখবেন সাদা কাপড়ের দাম বেড়ে যাবে, কাপড়ের দাম অনেক বেড়ে যাবে। অর্থাৎ আমরা ব্যবসায়ী হিসেবে ভালো না। সো আপনি বাংলাদেশে যদি অথেন্টিক কিছু আর সৎভাবে ব্যবসা করতে পারেন, তাহলে তো ভালো হবে। এই যে আরেকজন বলছে স্যার বউ ব্যবসা ভালো হবে, এখন দেখেন আমার বউকে নিয়ে আমি ব্যবসা করতে চাই না। এখন আপনারা যদি চান তো করতে পারেন। আমার বউ আমার অ্যাসেট, আমি আরেকজনের অ্যাসেট বানাইতে চাই না। সো আমার বউ ব্যবসার ইচ্ছা নাই। আর আপনারা যদি চান আপনাদেরটা আপনারা করতে পারেন, যদি ওটা একটা বেস্ট বিজনেস। আচ্ছা, ম্যাক্রো স্ক্রিনিং কি? ম্যাক্রো স্ক্রিনিং হচ্ছে বড় বড় জিনিসগুলা। দেখছেন আমাদের এখন জেনারেশন কি অবস্থা হয়ে গেছে, বউ ব্যবসা হচ্ছে। আসলে বাংলাদেশে যারা হচ্ছে বউরে নিয়ে ব্যবসা করে, আসলে আমার মনে হয় না পার্সোনালি যে সে তার ওয়াইফকে রেসপেক্ট করতে পারে। কারণ আপনি যাকে রেসপেক্ট করবেন তার ভ্যালু কমুক, এটা আপনি চাইবেন না, স্বাভাবিক। সো আমিও চাই না আমার ওয়াইফের ভ্যালু কারো কাছে কমুক, কারণ সে হচ্ছে আমার অর্ধেক, বা আমার
অর্ধাঙ্গিনী। সো আমি অলওয়েজ চাইবো তার সম্মানটা সবার উপরে থাক, কারণ তার প্রতি আমি যদি সম্মান না দেখাইতে পারি অন্য একজন কেন দেখাবে, কারণ আমি তো তার বেস্ট ফ্রেন্ড না। সো এটা হচ্ছে মূল কথা। যারা বউ ব্যবসা করে এদের শিক্ষার অভাব আছে, টাকা থাকলেই যে শিক্ষা হবে তা তো না। নিশাত বুঝছেন, মাইর দিব। আচ্ছা, সব বিষয়ে আমাদের যেসব বিষয়গুলো সাধারণত ম্যাক্রো স্ক্রিনিং এ বিবেচনা করতে হয় তার ভেতরে প্রথম হচ্ছে জনসংখ্যা। জনসংখ্যাটা কি? অর্থাৎ আপনি যেখানে ব্যবসা করবেন সেই এলাকার জনসংখ্যার পরিমাণ কেমন। আপনি মনে করেন এমন একটা জায়গায় ব্যবসা শুরু করলেন, আপনি মনে করেন যে জায়গায় ব্যবসা শুরু করলেন সেই এলাকায় মানুষজনই থাকে না, কিছু শিয়াল ডাকে আর কিছু হচ্ছে কুত্তা ঘেউ ঘেউ করে, বা ওই এলাকায় মনে করেন 2-4টা ঘর আছে। এখন আপনি ওই এলাকায় ব্যবসা দিলে আপনার ব্যবসায় লালবাতি জ্বলবে, এটাই স্বাভাবিক। সো আপনাকে কি করতে হবে, যে এলাকায় জনসংখ্যা অনেক বেশি সেই এলাকায় আপনার ব্যবসা চিন্তা করতে হবে। এই জন্য দেখবেন ঢাকায় রাস্তাঘাটে সব জায়গায় ছোট ছোট ব্যবসা, গ্রাম এলাকায় কিন্তু এত ব্যবসা নাই। কারণ হচ্ছে ওইখানে মানুষ লিমিটেড, কিন্তু ঢাকায় আনলিমিটেড মানুষ, একটা রোডে হিউজ পরিমাণে মানুষ বসবাস করে। সো এই জন্য যেখানে যত বেশি জনসংখ্যা সেইখানে ব্যবসা তত বেশি চাহিদা থাকে। অর্থনৈতিক পরিবেশ, আপনি গুলশানে যখন ব্যবসা করবেন তখন একটা শার্টের দাম 50,000 টাকা হলেও সেল হবে। তবে আপনি মনে করেন এমন একটা বস্তির এলাকায় বা এমন একটা গার্মেন্টস এলাকায় গিয়ে একটা শার্ট বিক্রি করলেন, 6,000 টাকা দাম বললেন, আপনারা ওইখানে পিটাবে হসপিটালে পাঠাবে, তার মানে ওইখানে সেল হবে না। অর্থাৎ যে এলাকার মানুষের অর্থনৈতিক অবস্থা যেমন আপনাকে সেখানে সেই ধরনের ব্যবসা করতে হবে। এটা হচ্ছে অর্থনৈতিক অবস্থা। এরপরে আসেন প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের বরিশালে কে কে আছেন, বরিশাল অঞ্চলে পেয়ারা প্রচুর হয়, আর ওইখানে বরিশাল কিন্তু পেয়ারার জন্য বিখ্যাত, আমড়ার জন্য বিখ্যাত। তো ওই অঞ্চলের আমরা যদি ঢাকা নিয়ে আসতে পারি তাহলে সেল করতে পারবো। আমাদের প্রাকৃতিক সম্পদ অনেক বেশি, অর্থাৎ যেখানে প্রাকৃতিক সম্পদ প্রচুর পরিমাণে পাওয়া যায় সেখানে আপনি চাইলে ব্যবসা করতে পারবেন, কারণ অল্প দামে কিনবেন। নরমালি কি হয়, তরমুজ যারা কেনে গ্রাম থেকে কিন্তু অল্প দামে কেনে, এক পিস দেখা যায় 10 টাকা কেনে, আর ঢাকায় কিন্তু বা দেখা যায় যে এক পিস 50 টাকায় কিনছে, ঢাকায় এনে এরা কি করে এক পিসের দাম প্রায় 500-550 টাকা হয়। অর্থাৎ এটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, প্রকৃতি আমাদেরকে হেল্প করতেছে ওই প্রোডাক্ট তৈরি করতে, আর আমরা সেটা দিয়ে ব্যবসা করতেছি। নিশাত আর দাগান নাই? দাগাইলে আমার একটু দেখান, আমার মাথায় সিংটিং আঁকালেন কিনা। বড় লোকদের ঠকাবেন, এখন ঠকানো জিনিসটাই তো খারাপ। দেখেন আপনি যাকেই ঠকান না কেন, দিন শেষে আপনি আমি নিজের বিবেকের কাছে গিয়ে আটকায় যাব, এটা স্বাভাবিক। সাংস্কৃতিক রাজনৈতিক পরিবেশ, যে দেশের রাজনৈতিক অবস্থা যেমন আপনাকে সেই ধরনের ব্যবসা করতে হবে। আপনি মনে করেন আমাদের দেশে আমার কাছে পার্সোনালি মনে হয় এখন তো অবস্থা অনেকটা খারাপ, দেখতে পাচ্ছেন যে রাস্তাঘাটে যেভাবে মানুষ মারতেছে। তারপরে হচ্ছে আপনারা রিসেন্টলি একটা ভিডিও দেখছেন কিনা, যদিও আমি ফেসবুক ইউজ করি না, আগেই বলে নিই আমার ফেসবুক নাই, ফেসবুক ইউজ করি না। তো নর্মালি যেটা সেটা হচ্ছে আমি কয়েকজনে দেখলাম যে ইউটিউবে ভিডিওটা প্রচুর আসছে, সেটা হচ্ছে আপনার দুই ভাই মিলে এক ভাইয়ের হাত চেপে ধরছে, আরেকজন এসে চোখ উঠায় নিয়েছে। তো মানুষ হচ্ছে খুব খারাপ অবস্থায় আছে রাজনৈতিক অবস্থার কারণে। তো যে দেশের রাজনৈতিক অবস্থা খুব বাজে সেই দেশে আপনি ব্যবসা করতে গেলে আপনাকে অনেক কিছু ভাবতে হবে। যে আপনি রাস্তার ধারে ব্যবসা করতেছেন, সে সময় হরতাল হলো, মিছিল হলো, আপনার ব্যবসা ভাঙচুর করলো। মনে করেন একজন ক্ষুদ্র দোকানদার, তার কত টাকারই ব্যবসা বা মূলধন কত টাকা, খুব বেশি না। এখন উনি যখন ব্যবসাটা করতেছে, বাদাম বিক্রি করতেছে, ওই পাই দিয়ে মিছিল যাওয়ার সময় তারা হচ্ছে ওই বাদামগুলো ফেলাই দিয়ে গেছে, কি হবে? একটা পরিবারের উপার্জনের টাকা নষ্ট হয়ে গেল। তাহলে রাজনৈতিক অবস্থা হচ্ছে অনেক কিছু নির্ভর করে একটা দেশের ব্যবসা পরিস্থিতি কেমন হবে তার উপরে। সাংস্কৃতিক পরিবেশ, অর্থাৎ সমাজের দৃষ্টিভঙ্গি কেমন। আপনি ঢাকা শহরে যদি ছেলেরা হোক মেয়েরা হোক হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ান, এটা বলবে স্মার্টনেস। গ্রামে গিয়ে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াইলে থাবড়াবে, বুঝছেন, বাংলা ভাষায় থাবড়াবে, একবারে ইচ্ছে মতো থাবড়াতে দিবে। তো আপনার এক এক অঞ্চলের সাংস্কৃতিক পরিবেশ এক এক রকম, এক এক অঞ্চলে মানুষের রুচিবোধ এক এক রকম। এই যে ডিফারেন্সটা, এটাকে বলা হয় সাংস্কৃতিক পরিবেশ। তাহলে এই অনুযায়ী যখন আপনি ব্যবসা করতে পারবেন তখন সেটা হবে আপনার জন্য একটা পজিটিভ পয়েন্ট, অর্থাৎ সাংস্কৃতিক পরিবেশকে আপনার বিবেচনা করতে হবে।
মিনহাজ, হ্যাঁ হ্যাঁ, ওদের তো টাকার শেষ নাই। সরি, বুঝছেন, আমার জ্বর থেকে আসার পরেও এখনো অনেক বাজেভাবে অসুস্থ। লাস্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে আইনগত পরিবেশ। আইনগত পরিবেশটা যেটা আমি বললাম সেটা হচ্ছে একটা দেশে আইন কেমন ব্যবসার ক্ষেত্রে, সেটা হচ্ছে আইনগত পরিবেশ। আমরা এত এত লাফাই, এত এত আন্দোলন করি, আপনারা অবাক হবেন বাংলাদেশে এখনো যে ব্যাংকিং বা ব্যবসার যে আইন সেটা হচ্ছে পাকিস্তানেরও আগের, ভারতবর্ষ যে সময় ছিল সেই আমলের আইন। এই জন্য দেখবেন আমাদের দেশে খুনি, মাদক কারবারি, ছিনতাইকারী জেল থেকে 6 দিন 7 দিন পর পর বের হয়ে যায়। আপনি ধরে দিচ্ছেন, আবার 6 দিন 7 দিন পর পর বের হয়ে আসছে। ওর তো লস নাই, একটা ফোন নিয়েছে 10,000 টাকায় সেল করবে, পুলিশে 500 টাকা দিবে, ওকে খালাস, বের হয়ে আসলো। এই সিস্টেম যতদিন চলতে থাকবে, অর্থাৎ একটা দেশে আইনগত পরিবেশ যদি ভালো না হয়, একজন ব্যক্তিকে আরেকজন মার্ডার করেও যদি মাপ পেয়ে যায়, তাহলে কি হবে? সে দেশে কেউ ব্যবসা করতে আগ্রহী হবে না। এখন আসুন মাইক্রো স্ক্রিনিং এর প্রধান উপাদানগুলো কি কি, বা মাইক্রো স্ক্রিনিং এর ক্ষেত্রে কি। আচ্ছা, আপনাদের ব্যবসা আইডিয়া কি? নিশাদ কি ব্যবসা করবেন নাকি? সামিরা ব্যবসা করবেন? ঢাকা থেকে প্রোডাক্ট নিয়ে সেল করতে পারেন। আর মেয়েরা তো, মেয়েদের অনেক প্রোডাক্ট আছে, কসমেটিক্স আছে, এগুলো সেল করতে পারেন আমি যতদূর জানি। আহ এই ধরনের প্রোডাক্ট সেল করলে আপনাদের ভালোই লাভ হবে। মেয়েদের তো লিপস্টিক থেকে শুরু করে অনেকগুলো প্রোডাক্ট আছে, যারা মনে হয় ভালো ভালো প্রোডাক্ট আছে আমি যতদূর জানি, বাট আমার কোনো আইডিয়া নেই এই সম্পর্কে। এগুলো মাইক্রো স্ক্রিনিং এর প্রধান উপাদানগুলো কি কি সেটাও আপনাকে বিবেচনা করতে হবে। মাইক্রো স্ক্রিনিং এর উপাদানগুলো, বর কয়টা থাকবে নিশাদ? বর যে ঝুড়িতে করে নিয়ে রাস্তায় বেচবেন, কয়টা কয়টা বর হবে? এতগুলো বর বিক্রি করবেন কেমনে আপনি? আচ্ছা, মাইক্রো স্ক্রিনিং এর প্রধান উপাদানগুলোর ভেতরে প্রথম হচ্ছে বাজারের চাহিদা। আপনার মাইক্রো বলতে আমরা কি বুঝাইছিলাম? ছোট জিনিসগুলো, যে ছোট জিনিসগুলো আপনার ব্যবসার ক্ষেত্রে বা পরিকল্পনার ক্ষেত্রে হেল্প করবে। প্রথমত হচ্ছে বাজারের চাহিদা। আপনাকে যে কোনো প্রোডাক্ট বিক্রির আগে বুঝতে হবে ওই প্রোডাক্টের বাজারের চাহিদা কতটুকু আছে। বাজারে যদি চাহিদা না থাকে, তাহলে আপনি প্রোডাক্ট বিক্রি করে আসলে লাভবান হবেন না। বাজারে যে প্রোডাক্টের চাহিদা যত বেশি, দেখবেন সেই প্রোডাক্টের যে আপনার দোকান অনেকগুলো বেশি। সো বাজারের চাহিদাটাকে আপনার বিবেচনা করতে হবে। তারপরে যেটা করবেন কারিগরি দিক। এখন কিন্তু মানুষ খুব বেশি ফ্লেক্সিবল থাকতে চায়, তার মানে বাসায় বসে খাইতে চায়, বাসায় বসে বিয়ে করতে চায়। এই জন্য দেখবেন ওদের এমন একটা সিস্টেম হয়ে গেছে বাংলাদেশে এখন, যে ঘরে বসে মেসেজ দিতে পারে আই লাভ ইউ, তাই আই লাভ ইউ দেয়। আবার ঘরে বসে ব্রেকআপ করতে পারে, তাই ব্রেকআপ করে। এইগুলো যদি আগের যুগের মতো চিঠি দিয়ে হইতো, তাহলে এতগুলা প্রেম করার ইচ্ছা জাগতো না। সো কারিগরি দিকের কথা মাথায় রাখতে হবে, যে আপনি যে প্রোডাক্টটা বিক্রি করতেছেন সেটার প্রযুক্তিগত কতটা সুবিধা আছে, অর্থাৎ ওই প্রোডাক্টটা প্রযুক্তিগত ভাবে কতটা ভালো। যেমন আমাদের অনলাইন ক্লাসের ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে, আপনার মনে করেন এখন প্রি টেস্ট পরীক্ষা চলতেছে, আপনি ক্লাস দেখতে পারবেন না, তো পরবর্তীতে কি করবেন? রেকর্ডেড ক্লাস দেখে নিতে পারবেন। অফলাইনে হলে কি হবে? আপনার ওই স্যার কি আপনার জন্য বসে থাকবে, নাকি ভিডিও করে রেখে দিবে? সম্ভব না। সো মানুষ চায় কি টেকনোলজিক্যাল কোন সাইট ডেভেলপ হোক, যেটার মাধ্যমে সে ঘরে বসে সুবিধা পাবে। ওকে, ছেলে ধরে আনবেন? আচ্ছা আনেন, হ্যাঁ সেটাও করতে পারেন। কি আঁকছেন দেখি, দেন আমি দেখতে থাকি। আপনি আঁকেন, আমার একে একে দেন। আগে কি আঁকছেন আমি সেটা বুঝি না, ক্লিয়ার করে আঁকেন। বাণিজ্যিক দিক, প্রকল্পের লাভজনকতা নির্ধারণ করা, উৎপাদন খরচ, বিক্রয় মূল্য, সম্ভাব্য লাভ, এগুলা আগে আপনাকে দেখতে হবে। অর্থাৎ আপনি যে প্রোডাক্টটা সেল করতে চাচ্ছেন, মনে করেন আপনি নোয়াখালী থেকে একটা প্রোডাক্ট নিয়ে আসলেন, ওই প্রোডাক্টটা ঢাকায় এনে বিক্রি করলেন। এখন আপনার লাভ আছে মাত্র 2 টাকা, আপনি এর জন্য কি ব্যবসা করবেন? করবেন না, আপনার তো অনেক খরচ আছে। তো সাধারণত যেটা করা হয়, যে সবকিছু বিবেচনা করা হয় যে আসলে আপনার জন্য লাভজনক কিনা। তারপরে আপনার অর্থনীতিতে, অর্থাৎ ওই দেশের অর্থনীতিতে কোনো অবদান রাখবে কিনা, সেই জিনিসটাও আপনার বিবেচনা করতে হবে। এখন আপনি যদি কোনো পরিকল্পনা করতে যান, তাহলে আপনাকে কি করতে হবে? পরিকল্পনার আইডিয়াটা কেমন হবে বলেন তো? ইয়াসিন কি বলবেন, বলেন স্যার। কি আঁকলেন? আমি তো বুঝলামই না একটু।
আঁকবেন যেন আমি বুঝতে পারি, তাইলে না বুঝবো যে আপনি আঁকছেন, তাইলে আমি বুঝলাম যে কিছু একটা আঁকছেন। দেখি কিছু লিখছেন আপনি, হয়তো সেটাও বুঝলাম না যে কিছু লিখছেন কিনা। কি হাতির মতো পা এদিক দিয়ে ওদিকে চলে গেছে, আমি তো এই বুঝতে গেলে পাগল হয়ে যাবো। ও আমি মাছ ধরতেছি, আচ্ছা ঠিক আছে। আসলেই আমার দেখেই মনে হচ্ছে আমিও মাছ ধরতেছি। আচ্ছা, ক্ষুদ্র ব্যবসা পরিকল্পনার ক্ষেত্রে আপনার কি কি কাজ করতে হবে, মানে আপনি একটা যদি ব্যবসা পরিকল্পনা তৈরি করতে যান তাহলে আপনার কাজটা কি কি হবে? হ্যাঁ, পরিকল্পনার ক্ষেত্রে আপনার কাজটা কি কি হবে, যে পরিকল্পনাটা আপনি করবেন সেই পরিকল্পনাটা সংক্ষিপ্ত হতে হবে আর শব্দ বাহুল্যবিহীন হতে হবে। সংক্ষিপ্ত বলতে আপনি 70 পৃষ্ঠার একটা পরিকল্পনা বানাইলেন, ওটা কে পড়বে আর ওটা কে বুঝবে? কেউ পড়বেও না, কারণ এত বড় জিনিস কেউ পড়বে না। শব্দ বাহুল্যবিহীন, অর্থাৎ অনেক বেশি শব্দ ব্যবহার করা যাবে না। তারপরে লক্ষ্য থাকবে সীমিত পণ্য বা সীমিত অঞ্চল। আপনি আজকে ব্যবসা শুরু করতেছেন, ভাবতেছেন পুরো বাংলাদেশে আপনি ব্যবসা করবেন, সম্ভব না। আপনাকে অঞ্চলও ছোট করতে হবে, যে আমি শুধুমাত্র ঢাকার এই অঞ্চলে ব্যবসা করব। আবার আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পণ্য আপনাকে মাথায় রাখতে হবে যে একটা বা দুইটা প্রোডাক্ট বিক্রি করব। তার বেশি প্রোডাক্ট যদি আপনি একসাথে বিক্রি করতে যান তাহলে কি হবে? লস খাবেন প্রথমেই। তারপরে অপরিচিত ব্যক্তি কাউকে অন্তর্ভুক্ত করা যাবে না। আপনি যে ব্যবসাটা করবেন সেই ব্যবসায় অপরিচিত ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা যাবে না, কারণ সে আপনার প্ল্যান সম্পর্কে বুঝবে না, আপনার মাইন্ড সেট আপ সম্পর্কে বুঝবে না। জটিল বা টেকনিক্যাল শব্দ ব্যবহার করা যাবে না, মানে কোনো কঠিন শব্দ ব্যবহার করা যাবে না। আপনার এই যে প্ল্যানিং এর মধ্যে, আপনি প্ল্যানিং এর মধ্যে লিখলেন হজপরালা খংসি, এরকম কিছু একটা, বুঝছেন, বা হচ্ছে মসৎকার। এখন এই টাইপস এর শব্দ আপনি লিখছেন যেটার কোনো মিনিং নাই, যেটা কেউ বুঝলো না, এই টাইপস এর শব্দ আপনি ব্যবহার করতে পারবেন না। আর বিক্রয় আর উৎপাদন হিসাব কি হতে হবে? বাস্তবসম্মত হতে হবে। মাঝে মধ্যে দেখবেন আমরা রুটিন করি পড়ার, 18 ঘন্টা পড়বো, কিন্তু তারপর দিন মনে হয় 8 মিনিটও পড়ি না। এখন কারণ রুটিন করে কষ্ট হয়ে যায়, তো তারপরে আমরা বসে থাকি। এমন একটা হিসাব আপনাকে করতে হবে যে বিক্রয় বা উৎপাদনের, যেটা আসলে বাস্তবসম্মত হবে। ওকে, হিসাব মাছ কি ধরছেন? অস্পষ্ট তথ্যের ভিত্তিতে পরিকল্পনা তৈরি করা যাবে না, অর্থাৎ তাহলে পরিকল্পনা তৈরি করতে হবে কি স্পষ্ট কিছু তথ্যের উপর ভিত্তি করে। তারপরে আপনার সব জিনিস, সম্ভাব্য সমস্যা কি হতে পারে, সমাধান কি হতে পারে, সব জিনিসগুলো আপনাকে বিবেচনা করতে হবে। টিমের সকল সদস্য আর প্রয়োজন মতেও আপনার বিশেষজ্ঞেরও পরামর্শ নিতে হতে পারে। এটা আমাদের খুব বেশি জরুরি না, এই জিনিসটা লাগবে। আপনি যদি একটা ব্যবসার পরিকল্পনা করতে চান তাহলে কি কি করবেন? আচ্ছা, আপনাদের এই পর্যন্ত কারো কোনো প্রবলেম হয় নাই? আচ্ছা, আমি না ধরতে পারলে আপনিই ধরে দেন, সমস্যা আছে? আপনি ধরলে, আপনি ধরলেও যায়, আমি ধরলেও তাই, আপনি ধরেন। আচ্ছা, আপনি ধরে আমাকে দিয়ে দিলেই হবে। তাহলে চলেন, প্রাক্কলিত নগদ প্রবাহ বিবরণী। প্রাক্কলিত বলতে ভবিষ্যতের, নগদ প্রবাহ বিবরণী বলতে ভবিষ্যতে আয় ব্যয় কেমন হতে পারে। দিয়েন দিয়েন, আপনি রান্না করে রাখেন, আমি চলে আসবো, সমস্যা নেই। তাহলে প্রাক্কলিত নগদ প্রবাহ বিবরণী কি হবে? প্রাক্কলিত নগদ প্রবাহ বিবরণী হচ্ছে, নগদ প্রবাহ প্রাক্কলন করা জরুরি। নগদ প্রবাহ আমরা পড়ছিলাম যে নগদ কত আয় হবে ব্যয় হবে সেটাকে আগে থেকে বিবেচনা করতে হবে। যে আপনি একটা ব্যবসা করতে যাচ্ছেন, ওই ব্যবসা থেকে আপনার নগদে কত টাকা আয় হতে পারে, কত টাকা ব্যয় হবে এবং লাভ কত টাকা হবে, সেটা আগে যাচাই করাকে প্রাক্কলিত নগদ প্রবাহ বিবরণী বলা হয়। সাধারণত দৈনিক, সাপ্তাহিক বা মাসিক ভিত্তিতে এটা তৈরি করা যেতে পারে। নির্দিষ্ট সময়ে আসা নগদ, ব্যয়, আয়, এগুলো আপনাকে কি করতে হবে? হিসাব করতে হবে। আমাদের এই অংশটা কিন্তু খুব বেশি আসে, সো এই অংশটা একটু আমাদের দেখা লাগতে পারে, যে সম আয় ব্যয় বিশ্লেষণ। সম আয় ব্যয় বিশ্লেষণ হচ্ছে, আচ্ছা ওই টপিকস আমরা পরে যাই, আগে আপনাদের সাথে একটু কথা বলি। আপনাদের ব্লকিং সিস্টেমে পড়ার কথা ছিল, কে কে পড়ছেন বলেন? কার কার পরীক্ষা চলে? ব্লকিং সিস্টেমে পড়ছেন কে কে? নিশাদ, আপনারা দিয়ে শুরু করি, পড়ছেন? জি জি, বুঝছি, আপনার অ্যান্সার আমি বুঝছি, হংচং বংচং কি এটা পড়তেই পারি না।
এটা কি আবার ট্রান্সলেশন করা লাগবে? আচ্ছা, সামিরা পড়ছেন? বাসায় পড়াশোনার কি অবস্থা বলেন তো? আচ্ছা, আমি ট্রান্সলেশন করে নিব, দেখি আপনি কি দিয়েছেন। সামিরা নাই আজকে? নুসাইবা? এই কোন ভাষা থেকে ট্রান্সলেট করবো বলেন? 6 বার পড়ছেন, ওকে। সামিরা? আচ্ছা, নুসাইবার পড়া হয়েছে। আচ্ছা, আলিকিয়াস পড়াশোনা কি অবস্থা বলেন তো? আচ্ছা, আপনাদের মেইনলি পড়তে গেলে কোন জিনিসের কারণে পড়াটা হয় না আমাকে একটু বলেন তো? কার কোন জিনিসের জন্য পড়াটা হয় না? নিশ্চয়ই কোনো একটা রিজন আছে না যে এই কারণে পড়া হয় না? বলেন কোন কারণে পড়া হয় না? কারো কথা মনে করেন? খুব মনে পড়ে কারো কথা? আমার মনে পড়তো কারো কথা। ও বাবা, মনে কি হয় নিশাত? মনে কি হয়? কার কথা মনে পড়ে? আমি একটু শুনতে চাই। নুসাইবা? আচ্ছা, আলহামদুলিল্লাহ। পড়াশোনা জিনিসটা হচ্ছে সাধনার বিষয়। মনে কি হয় বলেন, উত্তর দেন। আর কে কে আছেন? মেয়ে পালাই যাচ্ছে কে কে? আপনারা পালায় যান কেন আমার একলা রেখে ভাই? আমাদের তো আজকের টপিক অনেক ছোট, এই জন্য আমরা একটু কথা বলতেছি। একবার আচ্ছা, খাবে, সমস্যা নেই, সেটাও করবে। সবকিছুই হবে, পড়াশোনা করতে হবে, তাহলে সবকিছু ঠিকঠাক হবে। ওকে, এখন আসেন সম আয় ব্যয় বিশ্লেষণ। এই জিনিসটা দেখি, আমাদের আজকের লাস্ট টপিক। সম আয় ব্যয় বিশ্লেষণ হচ্ছে ব্যবসায়ের এমন একটা পরিস্থিতি, অর্থাৎ এমন একটা পর্যায় যে পর্যায়ে আয়ও হয় না, ব্যয়ও হয় না, লাভও হবে না, ক্ষতিও হবে না, শুধুমাত্র আপনার যে খরচ হয়েছে সেই খরচের টাকা উঠে আসবে। এটাকে বলা হয় সম আয় ব্যয় বিশ্লেষণ। এই অবস্থায় সাধারণত লাভও হবে না, ক্ষতি হবে না, এটাকে ইংরেজিতে বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট। অর্থাৎ আপনার যে বিক্রয় মূল্য, ওই বিক্রয় মূল্যই হচ্ছে আপনার মোট ব্যয়। এই ক্ষেত্রে যদি আপনি এটা জানতে পারেন, যেমন আমরা উদাহরণটা দেখি, মনে করেন আপনি 5,000 ক্রিকেট ব্যাট উৎপাদন করলেন, যে উৎপাদন করার কারণে আপনার কোনো লাভও হয়নি, ক্ষতিও হয়নি, অর্থাৎ ওইগুলো সব বিক্রি করার ফলে আপনার কোনো লাভও হয়নি, ক্ষতিও হয়নি। এই যে লাভও হলো না, ক্ষতিও হলো না, এটাকে বলা হয় আপনার সম আয় ব্যয় বিশ্লেষণ। বুঝতে পারছেন? আপনাদের আজকের টপিক আমার হচ্ছে, মনে হয়েছে যে আর কিছু নাই, আমাদের এই চ্যাপ্টার ক্লোজ। এখন বলেন আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা, তাহলে আমি কোশ্চেন গুলো একটু সলভ করবো। যে কোনো বিষয়ে যে কোনো প্রবলেম থাকলে আমাকে একটু বলেন। আগে আপনাদের কথার উত্তর দিই, তারপরে হচ্ছে আজকে আমরা একটু সময় পাইছি আপনাদের কথা শোনার। কে কি বলতে চান আমাকে একটু বলেন তো, দেখি আপনারা আমার সাথে আসলে কথা বলতে চান কিনা। বুঝছেন? ওকে, এটা কি অল্প, কোনটা অল্প পেপার দিব? সামিরা, পড়া বুঝছেন সবকিছু? আর এখন পর্যন্ত কমার্সের কোন সাবজেক্টের ক্লাস নিয়ে, রেকর্ডিং নিয়ে কারোর কোনো অভিযোগ আছে কিনা, বা কোনো কমপ্লেইন আছে কিনা যে কোনো জিনিস বুঝতেছেন না বা প্রবলেম হচ্ছে, আমাকে বলেন, তাহলে আমি সলভ করে দিব। কারণ আপনারা আমাকে না বললে তো বিষয়টা সলভ হবে না, বুঝছেন? আচ্ছা, বা কারোর হচ্ছে কোনো প্রবলেম ফেস করতেছেন, এরকম কিছু? আচ্ছা, চ্যাপ্টার সব সহজ আছে, বুঝছেন? আমাদের অ্যাকাউন্টিংটাই হচ্ছে মেইন জিনিস। আপনাদেরকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে আপনাদের জন্য একটা সুখবর আছে। সুখবরটা এমন না যে আমার বাচ্চা বউ এইসব হ্যান ত্যান, আপনারা আবার এসব ভাইবেন না। সুখবর জিনিসটা হচ্ছে আপনারা খুব দ্রুত একটা বই পাইতে যাচ্ছেন হিসাব বিজ্ঞানের উপরে, যে বইটার মাধ্যমে সাধারণত আপনার আর্থিক অবস্থার বিবরণীর সব সমাধান পেয়ে যাবেন। খুব স্পেশাল একটা জিনিস হচ্ছে সেটা,
আপনারা জাস্ট 5টা আর্থিক বিবরণীর কোশ্চেন আমি আপনাদেরকে ওই বইটার ভেতরে দিয়ে রাখছি। ওই বইটার ওই 5টা কোশ্চেন সলভ করলে আপনার বোর্ড, টেস্ট, প্রি টেস্ট, ইভেন বার্ষিক পরীক্ষাও যাদের আছে সব কভার হয়ে যাবে। পুরো দায়িত্ব নিয়ে আমি বলতেছি। এবং সব চ্যাপ্টারের উপরে, অর্থাৎ অ্যাকাউন্টিং এর সবগুলো চ্যাপ্টারের উপরে আপনারা একটা বই পাচ্ছেন, যে বইয়ের ভেতরে বোর্ড কোশ্চেন কোনটুকু করা লাগবে, এমসিকিউ কতটুকু পড়া লাগবে, বেসিক কতটুকু জানা লাগবে, সব অংশটুকু আমি একলা ওটা তৈরি করে আপনাদের জন্য তৈরি করতেছি। বই প্রায় শেষের দিকে, আপনারা এই মাসের শেষে বা আগামী মাসের শুরুতে ইনশাল্লাহ পেয়ে যাবেন। বইটা হচ্ছে স্যার, আগে আপনাদেরকে আমি দেখাবো। দেখেন, আমি কোনো বিজনেস করতে আসি নাই, বা এডু পরিবার আপনাদের সাথে বিজনেস করতে আসে নাই। বইটা দেখবেন, দেখার পরে দেখবেন যে আপনি বাসায় বসে যে কোনো প্রবলেম সলভ করতে পারতেছেন। প্রত্যেকটা চ্যাপ্টার শেষে আমি যেটা করছি, আমার 5টা থেকে 6টা টপিকস নিয়ে আসছি। প্রথমত যেটা করছি সেটা হচ্ছে বেসিক নিয়ে আসছি, সবার আগে বেসিকটা। 2 নম্বরে যেটা করছি সেটা হচ্ছে প্রশ্ন কি ধরনের হয় ওই চ্যাপ্টার থেকে, সেই প্রশ্নের ধরনটা দিছি। 3 নম্বরে যেটা দিয়ে রাখছি সেটা হচ্ছে বিশেষ প্রশ্ন, 5টা করে প্রত্যেকটা অধ্যায়ের। বিশেষ প্রশ্নটুকুই যদি আপনি পারেন, এনাফ। 4 নম্বরে আমি আপনাকে দিয়ে রাখছি কমন প্রবলেম সলিউশন, অর্থাৎ আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন কি ধরনের প্রবলেম ফেস করছি এবং সেটা সলিউশন কিভাবে করছি। আপনাদের যারা হচ্ছে 9-10 এ পড়েন, আপনাদের মতো স্টুডেন্টদেরকে আমি প্রায় 7 ইয়ার্স প্লাস পড়াচ্ছি। মানে আমার পড়ানোর এক্সপেরিয়েন্স অনেক দিনের। সো আমার ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি 2017 সালে, তাহলে বোঝেন এখন 25 সাল, 8 বছরের বেশি প্রায় আপনাদের মতো স্টুডেন্টদেরকে আমি পড়াইছি। তো আমি ওখানে দেখছি যে কি ধরনের প্রবলেম আপনারা ফেস করেন, সেই ধরনের প্রবলেমের সলিউশন করে রাখছি। তার পরবর্তীতে গিয়ে আমি যেটা করছি, যে জিনিসগুলো কোনো বইয়ে নাই সেই জিনিসগুলো আমি আপনাদেরকে সহজ গ্রাফ আকারে উপস্থাপন করার চেষ্টা করছি বইয়ের ভেতরে। এবং সবশেষ বোর্ডের কোশ্চেন, এমসিকিউ কি টাইপসের আসে সেটা, এবং একটা মডেল টেস্ট দেওয়ার জন্য আপনাদের জন্য আমি মডেল টেস্টেরও ব্যবস্থা ওর ভেতরে করে রাখছি। তার মানে এক কথায় ওই বইটা পড়লে আপনার অ্যাকাউন্টিং এর কোনো ধরনের প্রবলেম আপনি ফেস করবেন না, টোটালি না মানে না। এবং ওই বইটা আপনি যদি পুরোটা কভার দেন, আপনার অ্যাকাউন্টিং এ যদি আপনি 90 এর নিচে পান, সেটার লায়াবিলিটি আমার। কিন্তু কথা হচ্ছে বইটা আপনাকে সুন্দর মতো রিভিশন দিতে হবে, পড়তে হবে, প্রবলেম থাকলে আমাকে আস্ক করতে হবে। আপনি অনেক জিনিস না বুঝতে পারেন, তবে আমি যদিও বোঝার মতো করে দিয়েছি, না বুঝলে আমাকে আস্ক করবেন। 90 এর নিচে মার্কস পাইলে সেটা লায়াবিলিটি আমি নিলাম। আমার কথা বুঝতে পারছেন? সো বইটা খুব দ্রুত বাজারে, তো আপনাদের সবার আগে আপনারাই পাবেন, বাজারে যাওয়ার আগে আপনারাই পাবেন, কারণ আপনারা হচ্ছে রেসপন্সিবল পারসন আমাদের। সো আপনাদেরকে আগে দেওয়া হবে, তারপরে বাজারের চিন্তা। নিশাত আর্থিক বিবরণী আমরা শনিবারে আরেকটা চ্যাপ্টার আছে, ঠিক আছে। আপনি যেহেতু এত সুন্দর করে রেখে দিয়েছেন, তো আপনার এটা আমি যদি অল পেপার না দিই কষ্ট পাবেন, তো দিয়ে দিব, অল পেপার দিয়ে দিব, সমস্যা নেই। কারো কোনো প্রশ্ন আছে বই সম্পর্কে বা কিছু? সামিরা বই পেয়ে যাবেন, আপনার বই আমি পাঠিয়ে দিব, সমস্যা নেই। আর আমার বইয়ে আপনাদের জন্য একটা স্পেশাল গিফট থাকবে, গিফটটা হচ্ছে সিক্রেট, এখন বলবো না। বইয়ের ভেতরে একটা স্পেশাল গিফট থাকবে আমার পক্ষ থেকে, ওইটা আমার পক্ষ থেকে, এডু পরিবারের পক্ষ থেকে না। স্যার বই আসলে আমি আপনাদেরকে ক্লাসে জানাই দিব, কিভাবে নিবেন সেটাও বলে দিব। আমি জাস্ট আপনাদেরকে অ্যানাউন্স করলাম যে আমি বইটা প্রায় লেখা শেষের দিকে, আর কয়েকটা চ্যাপ্টার আছে এডিশন বা এডিট করতেছি কিছু কিছু কাজ। সো বই আপনারা পাবেন, বইয়ের সাথে একটা স্পেশাল গিফট আপনারা পাবেন, শুধু আমার পক্ষ থেকে। গিফটটা আপনাদের জন্য, অন্য কেউ কিনলে, অর্থাৎ আমাদের স্টুডেন্টের বাইরে কেউ কিনলে তাদেরকে আমি দিব না, ঠিক আছে? আর আমার সিগনেচার নিয়ে কি করবেন ভাই? আমার সিগনেচার খুবই পচা, আমার সিগনেচারের দরকার নাই। ম্যাডাম জি স্যার লিখে আবার কেটে দেয়, কি দুষ্টু দুষ্টু হচ্ছেন। হ্যাঁ, আপনারা এই ক্লাসে পড়ে এত দুষ্টু হচ্ছেন, মজা করলাম। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? আমি সম্ভবত বিয়ে করছে, বুঝছেন, এই জন্য মেসেজ কম দেয়, বউ দেখলে পিটাবে তো, এই জন্য। আচ্ছা, আর কারোর কোনো প্রবলেম আছে কিনা? মজা করলাম তাহমিদ। আরে আপনার সাথে মজা নিব না তো নিব কার সাথে? নিশাত, আল্লাহ হাফেজ তাহলে আজকের মতো। আর কোনো প্রবলেম না থেকে থাকলে সামিরা, আল্লাহ হাফেজ। ওকে, আসসালামু আলাইকুম। তাহলে আজকের মতো আমরা বিদায় নিই। নুসাইবা, আল্লাহ হাফেজ। কারো কোনো প্রবলেম থাকলে তাহলে নেক্সট ক্লাস সলভ করবো ইনশাল্লাহ। ওকে, বাই। ঠিক আছে, আল্লাহ হাফেজ।